পদ্ম হাসলো ঈশানের কথা শুনে। ঈশান পদ্মর হাসি দেখে বলল, হাসলে তো আরও ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলল, এখানেই কি দাঁড়িয়ে থাকবেন নাকি? ঈশান বলল, না না, সেসব চিন্তা নেই, চলো আমার সাথে। তারপর ঈশান আর পদ্ম বেরিয়ে আসলো। ঈশান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটু সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ। সবাই সবার ভালোবাসার মানুষ, পরিবার নিয়ে এসেছে। পদ্মর ভয় লাগছে, কারণ সে এত মানুষ দেখেনি কখনো। ভয়ে ঈশানের হাত চেপে ধরেছে। ঈশান পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপরে তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ঈশানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো, কখনো বাহিরে যাওয়ার কথা মুখ ফুটে বলেনি ঈশানকে। আর ঈশানও তো মহাব্যস্ত থাকে। মহাশয় বাসায়ও আসে রাত 9টা বা 10টার পরে। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। যখন ও স্কুলে যেত তখন ওদের স্কুলের সামনে একজন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ঈশান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ এমনিই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠল। ঈশান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামালেন কেন? ঈশান বলল, এখান থেকেই ডিনার করে যাব। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল, আমি যে রান্না করেছি ওগুলোর কি হবে? ঈশান বলল। পরে খাওয়া যাবে, এখন নামো, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ঈশান ডিনার করে বাসায় চলে আসলো। ঈশান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখন ঈশান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতন আলোটা জ্বলছে। ঈশান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্মও সেখানে গেল। ঈশানের উপস্থিতি বুঝতে পারল। ঈশান বলল, আজ যে তোমাকে ঘুরে আনলাম, কিছু তো বললে না। পদ্ম বুঝল না ঈশান কি বলল। তারপরে বলল, মানে কি বলবো আমি? ঈশান বলল, একটা ধন্যবাদও দিলে না। ঈশান মুখটা সামনে রেখে কথাগুলো বলল। পদ্ম বলল, ধন্যবাদ ডক্টর সাহেব। ঈশান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে হঠাৎ। পদ্ম বলল, কি? ঈশান বলল, ডাক্তার সাহেব বললে যে। পদ্ম বলল। ভালোবেসে বলেছি। ঈশান যেন 7 আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম এসব কি বলছে? ঈশান বলল। পদ্ম বলল। বিয়ের আগে থেকে। ঈশান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মর সাথে মজা শুরু করলো। ঈশান বলল, বিয়ের আগে থেকে। হ্যাঁ দেখেছি। ঈশান গ্রিলের সাথে ঠেস দিয়েছে। পদ্মর সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমিই তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলেছ। আমার তো ভালোবেসে তোমায় কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ালো। ঈশান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ঠ পদ্মের ওষ্ঠে শুইয়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নিল। পদ্ম হতভম্ব হয়ে আছে। ঈশান পদ্মকে উদ্দেশ্য করে বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নেবে। ঈশানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ঈশান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মর মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ঈশানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ঈশানকে জড়িয়ে ধরল, কারণ সে বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ঈশান আর পদ্ম দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগুচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ঈশান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফুচকা মাছের মতন ফুলিয়ে রাখে। বিষয়টা ঈশানের বেশ ভালো লাগে, আবার রাগও করে। কিছুক্ষণ কথা বলে না,
পদ্মের সব ছোট ছোট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুই ভাতির মতন সংসার। ঈশান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাজের জন্য দূরে কোথাও গেল। আবার আজও এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে আছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মর মাথা নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশুনো করবে না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। পদ্ম বলল, করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। মেধা বলল, হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রতিটি নারীকেই তাদের পায়ের নিচের মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল। তারপরে পদ্ম বলল, জি আপু। মেধা বলল, তোমাকে যে আমি আরও বলি উজানের সাথে স্বাভাবিক হও, তার কি খবর? পদ্ম বলল। সব ঠিকই আছে। মেধা বিশ্বাস করল না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্মর সাথে কথা বলতো না ঠিকমতো। আর সেই জায়গা থেকে ঈশান তো একটা ছেলে। তারপরে বলল, শোনো, পরে দেখবা তোমার জামাইকে আবার অন্য কেউ নিয়ে গিয়েছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মর বুকটা যেন আঁতকে উঠল। তারপরে বলল, মানে? মেধা বলল, মানে মানে করো না তো বেশি। এখন তো উজান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা সুন্দরী সুন্দরী মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে গুরুত্বই দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা কি সংসার করেনি? শুধু কি একা তোমারই হয়েছে? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমার পড়াশুনো করিয়েছে, মূলত তার জন্যই আমি ডক্টর হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতো না? তাহলে তুমি কেন পারছো না? এসব বাদ দিয়ে সব কিছু ঠিক করো। মেধা পদ্মকে বোঝানোর জন্য ঈশানের নামে এগুলো বলেছে। ঈশান ভালো ছেলে, তবে পদ্মর এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মর কেমন যেন খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। পদ্ম বলল, আপু সত্যি কি উনি অনুমেদের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো। পদ্মর মনের ভিতর এরকম একটা কথা ঢোকাতে পেরেছে। তারপরে বলল, হ্যাঁ, তাকাবেই তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানোই না। মেধার কথা শুনে পদ্মর এবার কান্না চলে এলো। তারপরে বলল, এসব বলছেন কেন আপু? মেধা বলল, শোনো, তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না। সব কিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক, সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। তারপরে বলল, জি আপু, আমি চেষ্টা করব। মেধা বলল, আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি অন্য কাউকে হতে দিব না। যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপড়ে নিব। আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে। মেধা এসব কি বলছে? তারপর বলল, মেধা বলল, তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মর জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নাও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। পদ্ম বলল, আচ্ছা আপু, এখন কি করা লাগবে? মেধা বলল, কি করতে চাও তুমি? পদ্ম বলল, আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো হবে কি করে? মেধা বলল। আচ্ছা, উজান তোমাকে চুমু দেয়? মেধার কথায় লজ্জা পেল সে। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারত, আরও কত কিছুই তো বলার আছে। মেধা বলল, শোনো, এত লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞেস করছি তা বলো। পদ্ম বলল। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। মেধা বলল, তোমাকে যদি একটা চুমু দেয় তুমি দুটো দিবে। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান, এটা সেটার আবদার করবে। যেমন ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল বই নিয়ে আসবেন, তারপর বাসায় আসবেন। আবার ধমকও দিবে যদি তোমার কথা না শোনে।
পদ্ম নিজের মাথা স্থির করলো। মেধা যা যা বলছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মর দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। তারপর বলল, আচ্ছা, আমি আপনার সব কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইজান। মেধা বলেছিল পদ্ম আর ও আজ বাসায় থাকবে, কিন্তু ইজান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইজান কথা বলছে বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে। পদ্ম ইজানের পাশে ঘুরঘুর করছে। কখন ইজানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে ধীর বসে আছে। এমন একটা অবস্থা। ইজান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্মও তাই করল। গুটিসুটি হয়ে ইজানের পাশে বসেছে। ইজান বলল, এতক্ষণ কি করছিলে তুমি? ইজান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। পদ্ম বলল, কোথায়? কিছু করছিলাম না তো। ইজান বলল, তাই বলছে। পদ্ম বলল। হ্যাঁ। ইজান কিছু না বলে পদ্মর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তি দরকার, তাই সে এই কাজটা করল। পদ্মর কোলে মাথা রেখে ইজান রাজ্যের চিন্তা করতে লাগলো। তারপর বলল, একটু পর জামা কাপড় গোছাবে। পদ্ম বলল। কেন? ইজান বলল। কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নেব। পদ্ম বলল। আচ্ছা, কিন্তু আপনারা কোথায় যাবেন? ইজান বলল। সাজেক, তুমি চেনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবল, সে তো এমন অদ্ভুত নাম কখনো শোনেনি। এটা আসলে কোথায়? পদ্ম বলল, না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছেই থাকে। ইজান হাসলো। বোকা মেয়ের বোকা সে কথাবার্তা। তারপর বলল, অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। পদ্ম বলল। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইজান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচণ্ড বিরক্ত লাগে ইজানের। নখে কত ময়লা থাকে এটা কি সে জানে না? এতই বাচ্চা সে। ইজান পদ্মর হাতটা সরিয়ে দিল মুখ থেকে। তারপরে বলল, নখ মুখে দাও কেন? পর তো পেট ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলোকে ইজানকে দেখালো। তারপরে বলল, দেখুন, আমার নখে কোনো ময়লা নেই। ইজান বলল। দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। পদ্ম বলল। আমার অভ্যেস হয়ে গিয়েছে। ইজান বলল। মায়ের দিয়ে অভ্যাস করাবো। ইজান উঠে তার কিছু শার্ট আর টি শার্ট পদ্মকে দিয়েছে গোছাতে। আবারও বলে গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম এইগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইজান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মর কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে। এমন কেন মনে হচ্ছে তার? মনটা একেবারে ভীষণ খারাপ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে না। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারো সাথে মন খুলে কথা বলতে পারেনি সে। মেধাই একমাত্র মানুষ যার সাথে সে মিশেছে আর কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলোও ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালো লাগছে না। এই ইলানের সাথে বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইলানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইলান সেখানেই গেল। পদ্মকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইলান তার দাড়িযুক্ত গাল পদ্মর গালের সাথে লাগালো। ইলানের খোঁচা খোঁচা দাড়ি যেন পদ্মর গাল ইচ্ছে করে স্পর্শ করছে। ইলান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম পরপর কেঁপে উঠল। পরপর বলল, জি। ইলানের যে হাতটা পদ্মর হাতের উপরে ছিল, পদ্ম আরেক হাত দিয়ে সেটা চেপে ধরল। তারপরে বলল, কোথায় এমন শোনাচ্ছি কেন পদ্ম ফুল? পদ্ম বলল, আপনি এভাবে জড়িয়ে রেখেছেন কেন? কথা তো এমন শোনাবেই। ইলান কথাকে বেশি পাত্তা দিল না, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবে। তারপরে বলল, মন খারাপ? পদ্ম মাথা নাড়ালো। ইলান পদ্মর গালে একটা চুমু দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দেব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়েই ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্ম ফুল? হয়েছে ম্যাডাম। পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল,
এই তো এক্ষুনি হয়ে যাবে। পদ্মর সব কাজ শেষ হলে তারা দুজনেই বাসা থেকে বের হলো। ঈশান পদ্মকে বলল, যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে, সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক তা কেমন ভাববে। পদ্মর মাথাটা একেবারে ধরে গেল এসব চিন্তা ভাবনা করে। আর পাশেই ঈশান আছে, সে তো নিজের মতো ফোন টিপছে, তার কোনো হেলদোল নেই। মনে হচ্ছে সে ফোনের ভিতর এখনই ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে গিয়ে পৌঁছেছে। গাড়ি থেকে ঈশান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয়ে নামছে না গাড়ি থেকে, গুটিসুটি মেরে বসে আছে। ঈশান গাড়ির জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মর দিকে তাকালো, তারপরে বলল, কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল। ভয় লাগছে আমার। ঈশান হাতটা দিয়ে তার কপালটা ঘষে নিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ঈশানের উপরে পড়েছে। এইভাবে টান দেওয়ায় পদ্ম ব্যথা পেয়েছে। তারপর বলল, উফ, টান দিলেন কেন? ব্যথা পাই না আমি। ঈশান বিরক্ত হলো, একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়ায় ব্যথা লেগেছে। ঈশান বলল, এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিল না? পদ্ম রেগে কিছুই বলেনি। ঈশান ওর হাত ধরে নিয়ে ভেতরে গিয়েছে। মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ঈশান কিনে দিয়েছিল। কিন্তু প্রথম প্রথম তার অসুবিধা হয়েছে। ঈশান অনেক জোর করে পড়িয়ে তাকে প্রতিদিন হিল পরিয়ে ট্রায়াল দিত। যাক, একটু লম্বা লম্বা লাগছে ঈশানের পাশে। একবার ঈশানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকালো। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ঈশান পদ্মকে নিয়ে হসপিটালের ভিতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ঈশান পদ্মর থেকে হাত সরিয়ে নিয়ে হসপিটালের সিআইয়ের সাথে দেখা করল। আবার দেখা করা শেষে পদ্মর পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মর দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ঈশান পদ্মর কাঁধ জড়িয়ে ধরল। ঈশান পদ্মর দিকে তাকিয়ে বলল, অনেকের হয়তো মনে প্রশ্ন জাগছে, ওকে, ও হচ্ছে মিসেস ইজহান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ঈশানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ঈশান বিয়ে করেছে, আর এটা হসপিটালের কেউ জানে না। বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ঈশান আর পদ্মকে শুভকামনা জানালো। সায়না পিছনে দাঁড়িয়ে আছে, আর ঈশানের সেই মহামূল্যবান কথাটি শুনে সে নিস্তেজ পাথরের মতন দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে পরপর ঢোক গিলছে। কথাটা যেন মিথ্যে তার কাছে মনে হলো। সায়নাকে রায়হান আহমেদ ডাক দিলেন, তারপর বললেন, আরে শাইলা ম্যাম, আসুন। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? রায়হান আহমেদের কথায় সবার চোখ সায়নার দিকে গেল, বিশেষ করে ঈশানের। এই দিনটির জন্যই সে অপেক্ষা করছিল। ঈশান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সায়নার দিকে। সায়না যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সায়নাও ঈশানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারল না সে নিজেই। সায়না পদ্মর দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, যার জন্য ঈশান তাকে পাত্তা দেয়নি, পদ্মকে দেখে হাসি দিল, যেন এটা হিংসের হাসি। সায়নাকে কেমন জানি মনে হচ্ছিল পদ্মর। সে যখন হেসেছিল তখন তার দিকে নির্ভূতের মতন তাকিয়েছিল সে। আর এইদিকে ঈশান পদ্মকে এক হাত দিয়ে তার কাঁধ জড়িয়ে ধরে আছে দেখে সায়নার গা জ্বলে উঠল। অতপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টে বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানলার পাশে দিয়ে বসেছে, আর পদ্মর পাশেই ঈশান। পদ্ম খুব আগ্রহ নিয়ে বসে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়াবে বাহিরে, ঈশান তৎক্ষণাৎ পদ্মর হাত ভিতরে ঢোকালো, পদ্মকে ধমক দিল, তারপরে বলল, বাইরে হাত দিবে না, বুঝছো? পদ্ম মাথা নাড়ালো, আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটাই বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানলাটার পাশেই মাথা রেখেছিল, তাই ঈশান পদ্মর মাথাটা তার কাছে রাখল, আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল। ঈশানের পাশের সিটে বসা ডাক্তারটা তার স্ত্রীকে দেখিয়ে বলল,
দেখো ইঞ্জিন সাহেব কত রোমান্টিক্স, তার বউ জানালার পাশে ঘুমিয়ে আছে বলে মাথা নিজের কাঁধে রেখেছে। আর তুমি হলে যদি চাইলেও তোমার কাঁধে মাথা রাখিয়ে তুমি সরিয়ে দাও। তোমার শেখা উচিত ওনার কাছ থেকে। তার স্ত্রী শুধু হালকা হেসে চুপ করে রইল। শেখ বিয়ের পর এমন হবে সে নিজেও ভাবেনি। প্রায় 7 ঘন্টার লম্বা যাত্রার পর তারা পৌঁছালো সাজেক। পথে এক রেস্তোরাঁয় সবাই মিলে নাস্তা করে নিয়েছিল। সব দম্পতিদের জন্য আলাদা রুম, আর যারা সিঙ্গেল তাদের জন্য 3 জন করে এক রুমে থাকার ব্যবস্থা। দীর্ঘ ভ্রমণে ইলান ক্লান্ত হয়ে বেডে শুয়ে ফোনে কথা বলছে মনিরা শেখের সাথে। পদ্ম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখে অজানা মুগ্ধতা। এই পাহাড়ের সবুজ নীল সৌন্দর্য ওকে যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। মনিরা শেখ পদ্মকে ডাকলেন, কারণ তার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছেন। পদ্ম বসে মনিরা শেখের সাথে গল্প করছে, আর ইলান ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে। সবাই মিলে সেই হোটেলেই খেয়ে নিল লাঞ্চ। ইলান আর পদ্ম রুমে ফিরে এলো। সবাই ক্লান্ত, তাই ঠিক হলো সন্ধে বের হবে সবাই ঘুরতে। ইলান বিছানায় শুয়ে পড়ল, বলল, পদ্ম ঘুমাবে না? পদ্ম মৃদু গলায় বলল, না, ঘুম আসছে না। ইলান একটু বিরক্ত হয়ে বলল, কিন্তু পদ্ম রাজি হলো না। ইলান ইশারা করল কাছে আসতে, পদ্ম গেল না। রাগে ইজান উঠে গেল পদ্মের দিকে। এতক্ষণ ঠিক আছে, গায়ে লাগেনি, মানুষ মনে হয় না আমাকে? সে পদ্মর হাত ধরে টেনে নিল। পদ্ম বলছে, যাব না, ছাড়ুন। বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তবুও পদ্ম নড়ল না। অবশেষে ইলান কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দিল। পদ্ম উঠতে চাইলেও ইলান শক্ত করে জড়িয়ে ধরল। শেষমেশ বাধ্য হয়ে পদ্ম ঘুমিয়ে গেল। সন্ধে 6:50। ইলানের ঘুম ভাঙল ফোনের আওয়াজে। সে ফোনটা সাইলেন্ট করে দিল, কারণ পাশে মহারানী আরাম করে ঘুমাচ্ছে। যেই মেয়ে ঘুমোবে না বলে জেদ করেছিল, এখন সেই ইলানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখে ইলানের মনে শান্তির ঢেউ উঠল। চুপি চুপি পদ্মর গালে একটা চুমু দিয়ে উঠল সে। ফ্রেশ হয়ে ফিরে এসে পদ্মকে ওঠালো। পদ্ম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়নার সামনে বসলো সাজতে। নিজেকে সাজিয়ে আয়নায় দেখে লজ্জা পেয়ে গেল। ইলান অনেকক্ষণ ধরে ওর এই আয়োজন দেখছিল, শেষে হেসে ফেলল। পদ্ম কপাল কুঁচকে বলল, হাসছেন কেন আপনি? ইলান হাসতে হাসতে বলল, এই যে সে যে আবার লজ্জা পাচ্ছ, তাই হাসি আসছে। পদ্মের মন খারাপ হয়ে গেল, বলল, আমাকে কি ভালো লাগছে না? ইলান কাছে এসে কোমলভাবে ওর কোমর জড়িয়ে ধরল। পদ্ম ফুল সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম লজ্জায় হাসল। ইলানের বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, ধন্যবাদ ডাক্তার সাহেব। ইলান হেসে বলল। তারা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এলো। নিচে সবাই প্রস্তুত। রায়হান সাহেব বললেন, আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ইজান হেসে বলল। ঘুমতে করতে দেরি হয়ে গিয়েছিল। পাশ থেকে এক ডাক্তার মজা করে বলল, আরে বুঝবেন না রায়হান ভাই, নতুন বিয়ে করেছে তো, তাই দেরি হয়েছে। সবাই হেসে উঠল, আর পদ্মর লজ্জায় লাল হয়ে গেল। এত বড় বড় মানুষদের সামনে এমন কথা! সায়না পাশ থেকে সব দেখছে, মনে মনে রাগে জ্বলছে। আজ ওই জায়গায় যদি সে থাকতো। ইলান পদ্মর হাত ধরে হাঁটছে। এই সময়টা ওর খুব প্রিয়। পদ্ম সাজেকের আলো হাওয়া উপভোগ করছে। হঠাৎ এক পাগল সামনে এসে পড়ল। পদ্ম ভয় পেয়ে চিৎকার করে উঠল। ইজান সঙ্গে সঙ্গে পদ্মকে পিছনে সরিয়ে দিয়ে পাগলটাকে ধমক দিল। পাগলটা সরে গেল। ইলান রাগে বলল, এভাবে চিৎকার করা লাগে? পদ্ম ভয় পেয়ে বলল, আমার খুব ভয় লেগেছিল। ইলান বিরক্ত গলায় বলল, তুমি কোন জিনিসে ভয় পাও না বলো? পদ্মর চোখে পানি চলে এলো। সে কেঁদে বলল, পচা লোক একটা। ইলান মৃদু হেসে বলল, আবার অভিমান হয়েছে। আচ্ছা থাক, আর বকা দিব না আমার এই পিচ্ছিটাকে। পদ্ম মুখ ফিরিয়ে বলল, উফ, কথা বলবো না আমি আপনার সাথে। ইলান হেসে ফেলল। এই মেয়েটা দিনে কতবার যে রাগ করে কে জানে। তারা হাঁটতে হাঁটতে এক চায়ের দোকানে গেল। চা আর পাহাড়ি হাওয়ায় ভরে আছে সন্ধ্যা। চা শেষ করে তারা আবার হোটেলের দিকে ফিরল। সবাই আড্ডা দিচ্ছে, গান গাইছে।
ঈশান বসতেই পদ্ম তার পাশে বসবে। ঠিক তখনই সায়না গিয়ে বসে পড়ল ঈশানের পাশে। ঈশান রেগে গেল। সে উঠে পদ্মকে নিয়ে অন্য টেবিলে চলে গেল। গান চলতে থাকলো। পদ্মকে সবাই গান গাইতে বলল। পদ্ম দ্বিধায় পড়ে গেল। ঈশান চোখের ইশারায় বলল। অতঃপর পদ্ম গাইল। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার সুখ দুঃখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সবাই নিঃশব্দে শুনল। পদ্মর কণ্ঠে সুর, আবেগ সব কিছু। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে এত সুন্দর গান গাইতে পারে। গান শেষে সবাই হাততালি দিল, ঈশানও দিল। পদ্ম হাসতে হাসতে ধন্যবাদ জানালো সবাইকে। রাতে রুমে ফিরে পদ্ম ব্যালকানিতে যেতে যাচ্ছিল। ঈশান ওর হাত টেনে ধরল। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। পদ্ম বলল। সুন্দর হয়েছে বুঝি? খুব। পদ্ম বলল। আপনি তো কখনো শুনতে চাননি। ঈশান হেসে বলল। তা বলে কি তুমি গাইবে না কখনো? পদ্ম হালকা হেসে বলল। তাহলে এখন আমার কি দোষ? তোমার দোষ। দুজনেই হেসে উঠল। পদ্ম ঈশানের হাত ধরে ব্যালকানিতে নিয়ে গেল। চাঁদের আলো, সাজেকের রাত আর দুইজন মানুষের হাসি সব কিছু যেন সময় থামিয়ে দিল। পদ্ম বক বক করে যাচ্ছে। ঈশান ফোনে স্ক্রল করছে। পদ্ম ভেবেছে ঈশান শুনছে, কিন্তু আসলে মন নেই ওর কোথায়। এক সময় পদ্ম ঘুরে দেখল ঈশান ফোনে ব্যস্ত। রাগে পদ্ম ঈশানের হাত থেকে ফোনটা কেড়ে নিল। আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি ফোন দেখছিলেন? ঈশান বিব্রত হয়ে বলল। সরি পদ্ম। পদ্ম রাগে বলল। এত দেখি কি করেন ফোনে? কোনো সুন্দরীর ছবি দেখেন নাকি? ঈশান অবাক। আমি কোনো ছবি দেখছিলাম না। রাগ ভাঙাতে ঈশান পদ্মকে কোলে টেনে নিয়ে বলল। বেশি রাগ করো শরীরের জন্য ক্ষতিকর, আর আমি কেন আমার বউয়ের ক্ষতি হোক সেটা চাইবো বলো? পদ্ম বলল। আমি যে এতক্ষণ কথা বলছিলাম সেগুলো। ঈশান হেসে ওকে আরও জড়িয়ে ধরল। পদ্মের চোখ বুজে এলো। ঈশান বলল। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্ম চমকে তাকালো। আমার তো মনেই ছিল না। ঈশান জানলার বাইরে তাকিয়ে বলল। এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুপ করে ঈশানের কপালে চুমু খেলো। আমার পক্ষ থেকে এক আকাশ ভালোবাসা ডক্টর সাহেব। ভালোবাসি আপনাকে। সকাল 9টা। সবাই নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। আজ সাজেকের দ্বিতীয় দিন। সবাই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে। পদ্ম আর সায়না দুজনেই চুপচাপ। পদ্ম অপরিচিত মানুষের সামনে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই চুপচাপ খাচ্ছে। তবে মাঝে মাঝে আর চোখে ঈশানের দিকে তাকাচ্ছে। ঈশান হাসলে তার দাঁত দেখা যায়। উফ, কি সুন্দর লাগে। পদ্ম মুচকি হাসছে। এই দৃশ্য দেখে সায়না রাগে ফুঁসছে। রাশেদুল ইসলাম হাসপাতালের সিইও ইজানের পাশের চেয়ারে বসলেন। তিনি হঠাৎ ইজানের কানে ফিসফিস করে বললেন। তোমার ম্যাডামের বয়স কত ইজান? ইজান একটু থেমে বলল। স্যার, ওর বয়স 15 বছর। রাশেদুল ইসলামের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি শিক্ষিত ছেলে হয়েও এমন করছো? এটা তো বাল্যবিবাহ। ইজান সব খুলে বলল। সব শুনে রাশেদুল শান্ত হলো, বলল। ও, তাহলে তোমার কোনো দোষ নেই। তারপরে হেসে বললেন। তবে তোমার ম্যাডাম কিন্তু বেশ সুন্দর। ঈশান পদ্মের দিকে তাকালো। পদ্ম শান্তভাবে খাচ্ছে, মুখে বিনয়ী হাসি। পরে সবাই ঠিক করলো সাজগোজ করে বের হবে। পদ্ম কালো কুর্তি পরেছে, যেটা ঈশানই সাজেকের আগে কিনে দিয়েছিল। ঈশান বলল। পদ্ম মাথা মাঝ বরাবর সিধি করে সামনের চুলে ক্লিপ আটকিয়ে দিল। বাকি সব চুল খোলা। হালকা কাজল, সামান্য লিপস্টিক আর মুখে পাউডার। সাদা মাটা, কিন্তু মন ছুঁয়ে যায়। ঈশানও কালো শার্ট পরেছে। দুজনের পোশাকে অদ্ভুত মিল। সবাই ঠিক করলো কাংলাক পাহাড় যাবে। সেখানকার পাহাড়ে উঠবে সবাই। পদ্ম চারপাশের সৌন্দর্যে মুগ্ধ।
চারিদিকে তাকাতে তাকাতে নিজের পায়ের দিকটা ভুলে যাচ্ছে। ঈশান বারবার বলছে। একসময় পদ্ম ক্লান্ত হয়ে থেমে গেল। ঈশান বলল। দাঁড়ালে কেন? পদ্ম হাঁপাতে হাঁপাতে বলল। ঈশান মুচকি হেসে বলল। কোলে নিব? পদ্ম চোখ বড় বড় করে তাকালো। না, দরকার নেই, একটু বিশ্রাম নিলেই হবে। কিছুক্ষণ বিরতি নিয়ে তারা আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে হাঁচাছড়া ঝর্ণায় পৌঁছালো। সবাই যেতে চাইল গোসল করতে, কিন্তু কেউ প্রস্তুত হয়ে আসেনি। সকাল 10টায় বেরিয়ে বিকেল 3টেই তারা ফিরল হোটেলে। মাঝে ছোট্ট একটা রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়েছিল সবাই। ঈশান বিছানায় শুয়ে পড়ল। পদ্ম আয়নার সামনে বসে চুলের ক্লিপ খুলছে। হঠাৎ বলল। আজ কিন্তু আমায় জোর করবেন না ঘুমাতে। ঈশান বলল। কাল তো বলেছিলে ঘুমাবে না, পরে কে নাক ডেকে ঘুমিয়েছে? পদ্ম বলল। আমি নাক ডাকি না, বাজে কথা বলবেন না। ঈশান মুচকি হেসে বলল। তোমার ইচ্ছে, তুমি ঘুমালে ঘুমাও, আর না ঘুমালে নাই, আমি ঘুমাচ্ছি। তবে রুমের বাইরে যাবে না কিন্তু। পদ্ম মাথা নেড়ে বলল। আচ্ছা। ঈশান বলল। বেশ। ঈশান গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্ম ভালো করে ঈশানকে দেখল। ঈশানের নাকের সামনে হাতটা নিয়ে ঘন ঘন নিঃশ্বাস আসছে। তার মানে এখন সে গভীর ঘুমে আছে। পদ্ম মেধার কাছে ভিডিও কল দিল। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। মেধা বলল। কি ব্যাপার সুন্দরী, তোমাদের হানিমুন কেমন কাটছে? পদ্ম অবাক হয়ে গেল। তারপরে বলল। না আপু, উনি তো এসেছেন গেট টুগেদারে। মেধা বলল। তো এখন কি হানিমুন হতে পারে না? পদ্ম মাথা নেড়ে বলল। না আপু। মেধা মাথায় হাত দিয়ে বসে আছে। তারপরে বলল। আচ্ছা, কি জন্য কল দিয়েছো? পদ্ম বলল। আজকে আমার জন্মদিন। মেধা শেষের কথাগুলো না শুনে অনেক জোরে বলল। শুভ জন্মদিন পদ্ম। পদ্ম মুখ চেপে ধরল নিজের। তারপরে বলল। আসতে বলুন আপু, উনি ঘুমোচ্ছেন। মেধা হেসে বলল। বাপ্পা, তারপর তো তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন? পদ্ম মুখটা ফ্যাকাশে করে বলল। না আপু, উনি জানেন না। তুমি বলনি? না আপু, আমার লজ্জা লাগে। মেধা হেসে বলল। ওরে আমার লজ্জাবতী উজানের বউ রে, এত লজ্জা পেলে কি ভবিষ্যতে চলবে? পদ্ম বলল। আপু, এসব বলে আমার আরো লজ্জা লাগে। মেধা বলল। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন কি করতে চাচ্ছ? পদ্ম মনমরা হয়ে বলল। কি আর করবো আপু। মেধা বলল। তোমার আজ জন্মদিন, তুমি তো আজ শাড়ি পরতে পারো। শাড়ি পরে ইজানের সাথে বসে বসে সুন্দর সময় কাটাবে, বা বলবে চলুন বাইরে একটু হাঁটতে যাই। পদ্ম বলল। কিন্তু মেধা হাসতে হাসতে বলল। কেন কিন্তু কিন্তু করছো? তুমি তো একেবারে নিরামিষ মেয়ে। পদ্ম হেসে বলল। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবো। তারপরও আমাকে বলতে হবে। পদ্ম মিষ্টি সুরে বলল। আপু। আচ্ছা বলছি, তুমি এমনভাবে সেজে থাকবে যেন ইজান তোমার প্রেমে পড়ে পা ভেঙে ফেলে। পদ্ম হেসে উঠল। মেধা তাকে সব বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। পদ্মের মনে পড়ে গেল বিয়ের সময় দেওয়া সেই সাদা জামদানি শাড়িটার কথা। সে ভাবল সন্ধ্যায় সেজে উঠবে। সন্ধ্যা 7টা। ঈশানের ঘুম ভাঙল পদ্মর ডাকে। চশমা পরে পদ্মর দিকে তাকালো। পদ্ম হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কলে এসেছিল, ধরিনি আমি। ঈশান ফোনটা নিল। রায়হান আহমেদের কল। কল ব্যাক করলো। রায়হান বলল। আরে মিয়া, আপনি তো বিয়ে করে একেবারে বদলে গেছেন। ঈশান বিরক্ত হয়ে বলল। আরে ভাই, আমি ঘুমাচ্ছিলাম। রায়হান বলল। আমরা সবাই চা খাচ্ছি, আপনি চাইলে আসতে পারেন। আসছি আমি। ফ্রেশ হয়ে পদ্মকে বলল সাথে যেতে, কিন্তু পদ্ম রাজি হলো না। ঈশান যাওয়ার সময়ও জিজ্ঞাসা করল। পদ্ম মাথা নেড়ে বলল। হ্যাঁ পারবো। ঈশান বের হতেই পদ্ম জোরে এক নিঃশ্বাস ফেলল। চা আড্ডায় সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। ঈশান মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ পদ্মের বাসা থেকে কল এলো। ঈশান কল ধরতেই পুষ্প বলল। শুভ জন্মদিন আপু। ঈশান থমকে গেল। আজ পদ্মর জন্মদিন?
কি অবস্থা শালি সাহেবা? পুষ্প বলল। ও আপনি? আমি ভেবেছিলাম আমার আপু। আমি আপনার সাথে কথা বলবো না। ঈশান বিরক্ত মুখে উঠে গেল। সায়না পিছন থেকে ডাক দিল। আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন? কি জন্য রেখেছিলেন? ওমা, ডাকতে পারে না নাকি? জি না, একদমই ডাকতে পারেন না। আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ। সায়না হঠাৎ ঈশানের হাত ধরল। ঈশান হাত ছুঁড়ে ফেলে পানি দিয়ে ধুয়ে ফেলল সেই জায়গা। রুমে এসে লাইট অন করতেই সামনে দাঁড়িয়ে পদ্ম। শুভ্র জামদানি শাড়িতে পদ্মকে দেখে ঈশানের বুক কেঁপে উঠল। ঈশান এগিয়ে এসে গাল ছুঁয়ে বলল। শুভ 16তম জন্মদিন পদ্মফুল। পদ্ম মিষ্টি হেসে বলল। ধন্যবাদ ডক্টর সাহেব। ঈশান তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। পদ্মর ঘাড়ে ওষ্ঠ মিলিয়ে নিল। পদ্ম কেঁপে উঠেছে। ঈশানের দাড়ির খোঁচা গাল ছুঁয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঈশান আলাদা হলো। তুমি এভাবে সেজেছো কেন? আমার ইচ্ছে হয়েছে। নিচে তো নিজ ইচ্ছে সেজেছে। আর এদিকে আমি মরে যাচ্ছে। কি বলেছেন? না, আমায় কেমন লাগছে বলেননি? ভালো লাগছে। শুধু ভালো? তুমি কি চাও আমি কিছু করি? ঠিক তখনই ফোনে মেধার কল। তোর বই তো আজ জন্মদিন। কি জন্য কল করেছিস বল। কি হয়েছে? কিছু হয়নি, আমি ফোনটা এখন রাখছি। ফোন কেটে দিল ঈশান। হ্যাঁ বলো, কি বলতে নিয়েছিলে? না কিছু না। বলতে বলেছে। আমাকে হাঁটতে নিয়ে যাবেন বাইরে? কেন, হাঁটতে যাবে? আপনি তো গিফট দিবেন না, তাই হাঁটতে চেয়েছি। ঈশান বলল। তোমাকে সব গিফট একসাথে দিব। দুজনে হাঁটতে বের হলো। পদ্ম হাসছে, ঈশানও। দূর থেকে সায়না তাকিয়ে দেখছে। রাগে চোখ লাল হয়ে গেছে। কালই এর প্রতিশোধ তুলব, সায়না ফিসফিস করে বলল। রাস্তায় রায়হান আহমেদের সঙ্গে দেখা। ঈশান মনে মনে বলল। তোমরা আর বউ কি এক হলো নাকি? আশ্চর্য। রুমে ফিরে পদ্ম চুপচাপ বসে আছে। ঈশান কাছে গিয়ে বলল। কি হয়েছে তোমার? কিছু না। ঈশান কোমর জড়িয়ে বলল। কি হয়েছে পদ্মফুলের? কি হয়েছে বলবে তো? আপনি কেন ফিরে এলেন? আমি যেতে চাচ্ছিলাম। রাত 11টা বাজে। পাহাড়ি এলাকা। তুমি মেয়ে মানুষ, ঝুঁকি নেওয়া ঠিক না। পদ্ম মুচকি হেসে বলল। আপনার দাড়িগুলো পচা, গালে ঢুকে যায়। ওরাও আমার মতো তোমাকে আদর করতে চায়। কি? আমি যেমন তোমাকে আদর করি ওরা ঠিক তেমন আদর করতে চায় তোমাকে। পদ্ম বলল। তবুও সুরসুরি লাগে। ঈশান হাসল। আমার একটা অনুমতি চাই পদ্ম। কিসের? আগে অনুমতি দাও। ঠিক আছে, দিলাম। সত্যি তো? ঈশান এগিয়ে এসে পদ্মর ওষ্ঠে ওষ্ঠ রাখল। পদ্ম কেঁপে উঠল। মুহূর্তটুকু স্থির। পদ্ম লজ্জায় মুখ নিচু করে ফেলল। পদ্ম তাড়াতাড়ি জড়িয়ে ধরো আমাকে, তুমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ। পদ্ম শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান চুলে চুমু দিল। সকাল 9টা। পদ্ম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঈশানের বুকে মাথা রেখে। ঈশান 1 ঘন্টা শুয়ে থেকে উঠল, ফ্রেশ হয়ে এলো। পদ্মকে ডাকলো। ওঠো, বেলা 12টা। পদ্ম চোখ ডোলে উঠে বসল। যাও ফ্রেশে আসো, নাস্তা করতে হবে। দুজন একসাথে নাস্তা করলো। আজ পদ্মর মুখ ভার। আজ সাজেকের 3য় দিন। পদ্মর মন ঘুরতে চায় না। ঈশান নিচে গিয়েছে। সায়না সুযোগ বুঝে ঢুকে পড়ল রুমে। পদ্ম বসেছিল। হঠাৎ সায়না মুখ চেপে ধরল। বেয়াদব মেয়ে। পদ্ম হতভম্ব। শাড়ি দেখে আরও রেগে গেল সায়না। টেবিলের গ্লাসটা তুলে পদ্ম থুতনিতে মারল। পদ্ম কেঁপে উঠল। চোখে পানি এসে গেল। এইসব যেন ইজান না জানে, না হলে তোমার খুব খারাপ হবে। আমার জন্য সে আমাকে অপমান করেছে, তোমার জন্য নয়। বলে চলে গেল সায়না। পদ্ম ব্যথায় কাঁদছে। মুখে হাত দিয়ে কান্না থামাতে পারছে না। ঈশান ফিরে এসে দেখে পদ্ম নেই। পানি পড়ছে ওয়াশরুমে। টোকা দিল। দরজা খুলল পদ্ম। কেন কেঁদেছ? আমাকে এইখান থেকে নিয়ে চলুন, আমি আর এখানে থাকবো না। পদ্ম বেঘোরে কাঁদছে। ঈশান তাকিয়ে থেকেও থামাতে পারছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে যেন ঈশানের বুক ভাসিয়ে দিয়েছে। ঈশান বুঝে উঠতে পারছে না পদ্মর এইসব পাগলামোর মানে কি। মনে হচ্ছে তার জীবনের কোনো অতি প্রিয় জিনিস হারিয়ে ফেলেছে বলেই এমনভাবে কাঁদছে।
ঈশান ধীরে ধীরে পদ্মর মাথায় হাত বুলিয়ে বলল। অবশেষে পদ্ম নিজেই ঈশানের বুক থেকে আলতো করে সরে গেল। ঈশান তার চুলে হাত দিয়ে বলল। কেন কেঁদেছ? সেই প্রশ্নে পদ্মর চোখে আবারও পুরনো স্মৃতির ঢেউ আছড়ে পড়ল। সে আবারও হঠাৎ ডুকরে কেঁদে উঠল। ঈশান শান্ত কণ্ঠে বলল। আমার কাছে কেন? পদ্ম চোখে মুছে ধীরে বলল। বাসায় যাবেন কখন? ঈশান অবাক হয়ে বলল। এখানে থাকলে কি সমস্যা? পদ্ম অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। প্লিজ বাসায় নিয়ে চলুন না। ঈশান পদ্মর থুতনিতে হাত দিতেই পদ্ম ব্যথায় উহ করে উঠল। ঈশান অবাক হয়ে বলল। এখানে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? কিছু না, আমি ব্যথা পেয়েছি। কিন্তু ঈশান তার কথা বিশ্বাস করল না। কিভাবে ব্যথা পেয়েছ? পদ্ম আমতা আমতা করে বলল। এত প্রশ্ন করছেন কেন? ঈশান গম্ভীর কণ্ঠে বলল। মিথ্যে কথা বলতে পারো না জানি, তাও কেন বলার চেষ্টা করছো? কি হয়েছে সত্যি করে বলো। পদ্মর মনে হলো ঈশানের কণ্ঠে এক অদৃশ্য হুমকি আছে। সে ভয়ে বলল। বলছি। ঈশান বেডে আয়েশ করে বসল। বলো। পদ্ম মুখ খুলতে চায় না, আবার ভয়েও চুপ থাকতে পারছে না। যদি ঈশান রেগে গিয়ে কিছু করে বসে। অবশেষে কাঁপা কণ্ঠে বলল। ওই দিন আপনার পাশে একটা মেয়ে বসতে চেয়েছিল না, আমি নামটা জানি না। ইজান বুঝলো পদ্ম সায়নার কথা বলছে। সে শান্ত গলায় বলল। হ্যাঁ, কি হয়েছে? ও যে বলেছে তোমাকে? পদ্মর চোখে আবারও পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল। সকালে আপনি যখন বাইরে গিয়েছিলেন তখন আপুটা রুমে আসে। আমি কিছু বুঝে উঠতে পারিনি। হঠাৎই উনি আমার মুখ চেপে ধরে তারপর এমন সব কথা বললেন আপনি নাকি আমার জন্য ওনাকে পাত্তা দেননি, আবার হুঁশিয়ারও দিলেন যেন আপনাকে কিছু না বলি। ঈশানের চোখ মুখ শক্ত হয়ে গেল। রাগে তার শরীর কাঁপছে। সায়নাকে আজ সে ছেড়ে কথা বলবে না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজা লক করে দিল, যেন পদ্ম বের হতে না পারে। সায়না তখন কারো সাথে ফোনে হাসতে হাসতে কথা বলছিল। হঠাৎ ফোনটা যেন কে কেড়ে নিল। পিছনে ঘুরে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানের চোখে মুখে এমন রাগ, সায়নার বুকের ভিতর ভয়ে কাঁপতে লাগলো। ঈশান বলল। পদ্মকে কেন এমন করেছেন? ও আপনার কি ক্ষতি করেছে? সায়নার মুখ শুকিয়ে গেল। ঈশান থামল না। আর আমি কাকে বিয়ে করি, ভালোবাসি আর কাকে পাত্তা দিই সেটা একান্তই আমার ব্যাপার। আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন? একটা অবুঝ মেয়ের আপনারা এমন করা উচিত হয়নি। সায়নার চোখে এখন রাগ। সে ঈশানের কলার ধরে বলল। আমি কি কম সুন্দর নাকি? কেন ওই মেয়েকে বিয়ে করেছ? আমি তো তোমাকে ওর আগেই ভালোবাসতাম। ঈশান চুপ করে রাগ সামলাচ্ছিল, কিন্তু সায়নার কথা শুনে আর পারল না। রাগে চোখ বন্ধ করে খুলল, তারপর এক ধাক্কায় সরিয়ে দিল তাকে। এত বড় সাহস! আমার কলার হাত দিয়েছিস? খুব সম্মান দিয়েছিলাম, কিন্তু তুই সম্মানের যোগ্য না। ঈশান রুমের টেবিল থেকে একটা কাচের গ্লাস তুলে নিল। যেভাবে সায়না পদ্মকে আঘাত করেছিল ঠিক একইভাবে সে আঘাত করলো সায়নাকে। আর আমার পদ্ম ফুলের নামে এসব কথা বলার অধিকার কে দিয়েছে তোকে? তাও তাকে একটা টোকা পর্যন্ত দেয়নি, আর তুই আজ এত বড় দুঃসাহস দেখিয়েছিস। মেয়েটার তো কোনো দোষ ছিল না, কেন ওকে কষ্ট দিয়েছিস? তুই যদি নেক্সট টাইম এসব করেছিস, নিজ হাতে তোর কলিজা এনে তোর হাতে দিব। এই বলে ঈশান রুম ছেড়ে বেরিয়ে গেল। দরজার কাছে এসে থেমে বলল, তারপর দরজা বন্ধ করে বেরিয়ে গেল। রাগে জ্বলতে জ্বলতে ঈশান রুমে ফিরে এলো। পদ্ম ভয়ে কাঁপছে। তাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। আপনি কোথায় গিয়েছিলেন? ঈশান শান্ত গলায় বলল। পদ্ম, রেডি হও তাড়াতাড়ি, আমরা এখনই বাসায় ব্যাক করব। পদ্ম অবাক হয়ে গেল, বলল, সত্যিই যাবেন? পদ্ম মুখে হালকা হাসি ফুটল। এত কষ্টের মাঝেও এক চিলতে হাসি। দুজনে কাপড় চোপড় গুছিয়ে ট্রলিতে রাখল। বাসে চড়ে রাত 9টার সময় পৌঁছে গেল পদ্মর শ্বশুরবাড়ি। কলিং বেল বাজতে মনিরা শেখ দরজা খুললেন। পদ্মকে দেখে আনন্দিত হলেন, কিন্তু মুহূর্তেই মুখটা ভারী হয়ে গেল। তিনি পদ্মকে বুকে টেনে নিয়ে বললেন, এই কি অবস্থা তোমার?
ঈশান কিছু না বলে ট্রলি নিয়ে উপরে চলে গেল। মনিরা শেখ পদ্মর থুতনি ধরে দেখলেন লাল হয়ে আছে জায়গাটা। ঠিক তখনই ড্রয়িং রুমে এক মহিলা এসে বললেন, মনিরা, কি এসেছে? মনিরা শেখ বললেন। ইজানের ফুপি হায়াত শেখ। হায়াত শেখ পদ্মকে জড়িয়ে ধরে বললেন। ওই আমার ইজানের বউ? পদ্ম লজ্জায় মাথা নিচু করে হাসল। হায়াত শেখ বললেন। কি হয়েছে তোমার মুখে এমন দাগ? মনিরা শেখ বললেন। ও ব্যথা পেয়েছে আপা। দেখেছো মনিরা কেমন লাল হয়ে আছে? যাও ফ্রেশ হয়ে আসো। পদ্ম ফ্রেশ হয়ে নিচে এলো। রান্নাঘরে হায়াত শেখ আর মনিরা শেখ গল্প করছেন। পদ্ম যোগ দিল। ঠিক তখনই ইজান নিচে এসে দরজার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার পদ্ম, রুমে আসেনি কেন? হায়াত শেখ মজা করে বললেন, শুধু বউয়ের খবর নিলে হবে, এই ফুপিরও খবরও নিয়ে একবার। ইজান হেসে ওনাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো ভালোই আছো দেখছে, কিন্তু আমার বউ তো ভালো নেই, দেখছো না ব্যথা পেয়েছে, একটু ট্রিটমেন্ট করতে নিয়েছে। মনিরা শেখ ও হায়াত শেখ হেসে বললে, যাও বউয়ের সেবা করে আবার পাঠিয়ে দিও। ইজান পদ্মের হাত ধরে টেনে উপরে নিয়ে গেল। পদ্ম লজ্জায় শেষ। রুমে ঢুকেই বলল, আপনি এত বাজে কথা কেন বলেন? মা আর ফুপি কি ভাবে? ইজান মলম লাগাতে লাগাতে বলল, কে কি ভাবছে বা ভাববে সেটা নিয়ে ইজহারের মোটেও আপত্তি নেই, ভাবলে সমস্যা কোথায়? আর আমি তো এখনো কিছুই করিনি, যখন করব তখন নির্লজ্জ বলবে। পদ্ম ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল। এই মানুষটা কখনোই ঠিক হবে না। ইজান মলম লাগানো শেষ করে বলল, শোনো, এটা আবার লাগিয়ে নিও, প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিব সেটা ভেবো না। এই কথায় পদ্মর মনটা ভারী হয়ে গেল। চুপচাপ নিচে নেমে এলো। নিচে হায়াত শেখ বললেন। পদ্ম মুচকি হাসল। মনিরা শেখ বললেন, পরের বার সাবধানে হাঁটবে, সব দিকে খেয়াল রাখতে হবে। পদ্ম মাথা নাড়ল। জি মা। হায়াত শেখ পদ্মর কাঁধে হাত রেখে বললেন, মনিরা, তোমার ছেলের বউটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। পদ্ম মৃদু হাসল। তার মনটা প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। ঠিক তখনই ইজান এসে পদ্মর পাশে বসল। হায়াত শেখ জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই ফ্ল্যাটেই থাকো? ইজান নিরাসক্ত গলায় বলল, থাকি, তবে অন্য কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকবো, নাহলে এখানে পদ্মকে রেখে আমি আলাদা থাকবো। মনিরা শেখ অবাক হয়ে বললেন, এসব কি বলছিস তুই? ইজান শান্তভাবে বলল, এই হসপিটালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অন্য কোথাও চাকরি নেব। মনিরা শেখ বললেন, এখন কোথায় নিবি? ইজান মুচকি হেসে বলল, কত হসপিটাল বসে আছে আমার জন্য, বাধ্য এসব কথা, আমারটা আমাকে ভাবতে দাও। পদ্ম পিছনে ফিরে ইজানের দিকে তাকালো। ইজান তার দিকেই তাকিয়ে আছে। ইজানের দৃষ্টি যেন খুব গভীর। তৎক্ষণাৎ পদ্ম আবার সামনে ফিরে গেল। মনিরা শেখ অসহায় কণ্ঠে বললেন, তোকে নিয়ে আমি আর পারি না। কেন যে হুটহাট সিদ্ধান্ত নিস? আমি শুধু তোর ভালো চাই। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, ভালো আছে, যে বউ বিয়ে করিয়েছ। সবাই একদম পদ্মর দিকেই তাকালো। যা দেখে পদ্মের অস্বস্তি লাগা শুরু করলো। মাথাটা নিচু করে ফেলল। হায়াত শেখ বললেন, এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালো থাকারই কথা। ইজান হেসে হেসে বলল, এজন্যই তো ভালো আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মনিরা শেখ উঠে তাড়াতাড়ি দরজা খুললেন। হুমায়ুন শেখ এসেছেন। পদ্ম হুমায়ুন শেখের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। তিনি খুব অমায়িক একজন মানুষ, তা দেখলেই বোঝা যায়। পদ্মকে ওনার মেয়ের মতোই স্নেহ করেন। বুঝতেই দেন না যে উনি পদ্মর শ্বশুর। ঠিক তার বাবার মতোই ভালোবাসেন। পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মর কোনো আফসোস হয়নি এই বাড়িতে এসে, কারণ হুমায়ুন শেখ যেন বুঝতেই দেননি কিছু। উনি রুমে গেলেন। ওনার পেছন পেছন মনিরা শেখও গেলেন। শুধু রয়ে গেল ইজান, তার ফুপি আর পদ্ম। হায়াত শেখ পদ্মকে বলে উঠলেন, তা পদ্ম, আমরা দাদি ডাক শুনবো কবে? পদ্ম যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। পদ্মকে লজ্জা দিতে ইজান আবারও বলল, তুমি কবে দাদি ডাক শুনতে চাও বলো। যেদিন তোমরা শোনাবে সেদিনই তো শুনতে পারবো, তাই না? ইজান বলল,
আহা ফুপি থাক, তুমি সে টেনশন নিও না, তোমাকে খুব তাড়াতাড়ি দাদি ডাক শোনানোর দায়িত্ব নিলাম। বিয়ের আগে তো ইজান শেখ এমন ছিল না, হঠাৎ কিভাবে বদলে গেল? পদ্ম তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারা কী সব কথা শুরু করেছে? লজ্জা করছে না তাদের? পদ্মর তো মন যাচ্ছে এখান থেকে উঠে চলে আসতে। হায়াত শেখ হেসে হেসে বললেন। ইজান বলল, বইয়ের সঙ্গ পেয়ে বদলে গিয়েছি ফুপি। হায়াত শেখ আরও কিছুক্ষণ ইজানের সাথে কথা বললেন। তিনি এবার উঠে নিজের রুমে গিয়েছেন। পদ্মও উঠে গেল, আর সাথে সাথেই ইজানও পদ্মের হাত ধরে ফেলল। তারপরে বলল, উঠে যাচ্ছ কেন? পদ্ম বলল, তা না হলে এখানে বসে কি করব? আপনার লাগামহীন কথাবার্তা শুনবো? ইজান বলল। আশ্চর্য, আমি কি আগে শুরু করেছি নাকি? পদ্ম বলল। হাত ছাড়ুন আমার। ইজান বলল। ছাড়লে কোথায় যাবে? পদ্ম একটু মজা করে বলল। আপনার থেকে অনেক দূরে চলে যাব। সাথে সাথেই ইজান পদ্মকে বুকে টেনে নিল। ইজান বলল, হুম, কোথাও যেতে দিব না, আমার বক্ষস্থলে একেবারে লুকিয়ে রেখে দিব। পদ্ম বলল। ভালো লাগছে না আমার এসব, ছাড়ুন। কেউ এসে বলে কি ভাববে? ইজানকে ছেড়ে দিল। ইজান ছেড়ে দিল পদ্মকে। তারপরে বলল, যাও, এই যান আর আটকাবে না তোমাকে। ছাড়া পেয়ে পদ্ম ছুটে চলে গিয়েছে, আর ইজান একা একা বসে ফোন টিপছে। রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে। ইজানকে হুমায়ুন শেখ বললেন, তুমি নাকি অন্য হসপিটালে চাকরি নেবে, তোমার মা বলল। ইজান বলল। হ্যাঁ। হুমায়ুন শেখ বললেন, এই কথা বলছো কেন? ওই হসপিটালের সমস্যা কি? আর তুমি তো প্রথম থেকে ওইখানে আছো, হঠাৎ কি এমন হলো যে এরকম সিদ্ধান্ত নিয়েছো? ইজান বলল, না, আসলে আমি চাচ্ছি না ওখানে থাকতে। অবশ্যই কোনো সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে চাচ্ছি না। হুমায়ুন শেখ বললেন, কি হয়েছে খুলে বলো। ইজান বলল। আমার বিষয়ে আমাকে ভাবতে দাও, সব ম্যানেজ করে নেব। হুমায়ুন শেখ বললেন, এসব ছাড়া আর কি বা বলবে? শোনো ইসান, তুমি ভুলে যেও না, পদ্ম কিন্তু তোমার জীবনের সাথে এখন জড়িয়ে আছে। সবসময় নিজের কথা বেশি গুরুত্ব দিলে হবে না। মেয়েটা তোমার ভরসায় থাকবে সারা জীবন। আর কথা ভেবে সিদ্ধান্ত নিও। বাবা মাকে তো পাত্তা দাও না। তুমি তো মনে করো আমরা তোমার ভালো চাই না। কখনো আমার কথা পাত্তা দিয়েছো? নিজের মনে যা আসে তাই করো। কেয়ারলেস ছেলে কোথাকার। ইজান খুব কষ্ট করে কথাগুলো হজম করল। ইজান বলল, কে বলেছে আমি তোমাদের পাত্তা দিই না? তোমার কথা আমি পদ্মকে বিয়ে করেছি। হ্যাঁ, মানছি আমি তোমার শুধু একটা কথা শুনিনি, তুমি চেয়েছিলে আমি সেনাবাহিনীতে জব করি। এই কথাটাই শুনিনি। কীভাবে তুমি আমাকে সব অপবাদ দিচ্ছ? এমন না তো তোমাদের কোনো কথা আমি কখনো পাত্তাই দিই না। আর পদ্ম, তাকে কি আমি অসুখ রেখেছে? ওই হসপিটাল থেকে আরও ভালো হসপিটালে চাকরি করব। কেন ওই হসপিটালে থাকবো না সেটা নিয়ে আর যেন কেউ মাথা না ঘামায়। এসব কথা শুনতে পারেন আমি। আর কি বলেছ? কেয়ারলেস ছেলে? কোন ভিত্তিতে এটা বলেছ? কি এমন করেছি যে তুমি আমাকে এরকম উপাধি দিয়েছ? আমি বাচ্চা ছেলে না যেসব কথা মেনে নেব। যদি নেক্সট টাইম এসব কথা কেউ আমাকে বলে, আমি কিন্তু শোনার জন্য বসে থাকবো না। ইজান হন হন করে চলে গেল উপরে। পদ্ম ভয়ে চুপসে গিয়েছে। কখনো ইজানকে এইভাবে কথা বলতে সে দেখেনি। তার জন্যই তো এইসব হচ্ছে। মাথা কাজ করছে না। যদি বাসায় সবাই জেনে যায় তার জন্য ইজান এমন করেছে, তাহলে তো সবাই তাকেই ভুল বুঝবে। অনুশোচনায় পদ্মর চোখ দিয়ে পানি পড়ছে। আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলছে। হুমায়ুন শেখ রেগে বললেন, এই ছেলে সবসময় এমন করে। ছেলেকে ঠিকমতো শাসন করতে পারি না মনিরা। তোমার ছেলে তার বাবার সাথে এভাবে কথা বলছে, একটিবারও ডাক দাওনি। নিজের মর্জি মতো চলবে সে। দুনিয়ায় এত সোজা নয়। তোমার আশকারা পেয়ে ইজান এমন অভদ্র হয়েছে। এত বড় ছেলেকে কি শাসন করবে? তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি? কেমন বদ ছিলি, আমি কি কিছু জানি না? আর ইজান যে ডাক্তার ও ভালো হসপিটালে চাকরি করতে পারবে, তুই কেন মনিরাকে বকাবকি করছিস? অবুঝের মতো ব্যবহার। আর তোর ছেলে তোর মতোই হয়েছে, বাপ কা বেটা। হুদাই কেচাল বন্ধ কর। তোর ডাক দেওয়াই উচিত হয়নি। ওর ভালো ও ছাড়া কেউ বুঝবে না। হায়াত শেখের কথা শুনে হুমায়ুন শেখ একেবারে চুপ হয়ে গেলেন। তিনি ধপা ধপ পায়ে চলে গেলেন। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। যাই পদ্ম এতক্ষণ আড়ালে কেঁদেছে,
এখন তার শাশুড়ির কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বললেন, আমার কপালটা খারাপ ছিল মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটাও খারাপ করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম। বেশ কিছুক্ষণ মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানান কথা বলল। হায়াত শেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বউ আর শাশুড়ির কান্না দেখল। তারপর বললেন, তোমরা দুজন গিয়ে এখন তাদের রাগ ভাঙাও, ওদের বোঝাও, আর কান্নাকাটি করো না, অনেক রাত হয়েছে। পদ্ম পা টিপে টিপে রুমে আসলো। রুম পুরো অন্ধকার করে রেখেছে ইজান। বাহিরের আবছা আবছা আলো বারান্দায় এসে পৌঁছেছে। পদ্ম ভয় পেয়ে ইজানের কাছে আসলো। পদ্ম ইজানকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরল। ইজান হাত সরিয়ে দিল। আবার পদ্ম ইজানকে একইভাবে জড়িয়ে ধরেছে, তাও আগের থেকে আরও শক্ত করে। ইজান গম্ভীর কণ্ঠে বলল, পদ্ম, তোমাকে আমার থেকে ছাড়াতে 1 মিনিটও লাগবে না, সো চোরাচুরি করার আগে ছেড়ে দাও। উফ, ডক্টর সাহেব এত রাগ করছেন কেন? ভালোবাসি তো। ইজান আর ছাড়ানোর চেষ্টা করলো না। এইভাবেই কিছু সময় দুজনে দাঁড়িয়ে থাকলো। পদ্ম ইজানকে ছেড়ে সামনে দাঁড়ালো। পদ্ম ইজানের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, সবসময় রাগ করলে হয় না, অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয়। বড়রা কখনো খারাপের জন্য বলেন না, আর বাবারা তো একদমই না। এভাবে হুটহাট মেজাজ গরম করা উচিত নয়। ইজান চোখ ছোট ছোট করে পদ্মকে দেখল। কিভাবে পদ্ম ছেলে মানুষই ছেড়ে একদম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতন কথা বলছে। ইজান পদ্মকে টেনে দেয়ালের পাশে দাঁড় করালো। যদিও সে ব্যথা পেয়েছে, তাও টু শব্দ পর্যন্ত করেনি। মুখ খিঁচে রইল। ইজান পদ্মর পাশে দেয়ালে হাত রেখে বলল, তারপর পদ্ম ঘাবড়ে গেল। তারপর আর কি? ইজান বলল, আর বলবেন না ম্যাডাম, আপনার কথা বলা শেষ? পদ্ম আমতা আমতা করে বলল, ঘুমোবো, ঘরে চলুন। ইজান পদ্মের কথা শুনল না। পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো। পদ্ম এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ইজান তা দেখে পদ্মকে টেনে নিল নিজের কাছে। পদ্মর মাথাটা তার বক্ষে মিশিয়ে বলল, পদ্ম, তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। সে আর ভদ্র বড়ের মতো সেজে থাকতে পারছে না। মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল। কেন এমন হচ্ছে বলো তো? পদ্ম ইজানের কথা শুনছে। কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেন ইজানের মনে নেই। বোঝাই যাচ্ছে না একটু আগে শেখ বাড়ির উপরে যুদ্ধ বয়ে গিয়েছিল। পদ্মর খুব হাসি পাচ্ছে। শুয়ে শুয়ে ইজানের কথা শুনছে আর হাসছে। রুমটা অন্ধকার, তাই পদ্মর হাসি ইজান দেখছে না। পদ্ম কথা বলছে না দেখে ইজান পদ্মকে ছেড়ে দিয়ে বলল, কথা বলছো না কেন? পদ্ম হেসে হেসে বলল, কি বলবো? ইজান বলল, ওয়েট ওয়েট, তুমি কি হাসছো? পদ্মর চোখগুলো আচমকা বড় হয়ে গেল। সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার। পদ্ম বলল, কোথায়? কখনো না, আমি তো একটুও হাসিনি। ইজান বলল, তাই হাসুনি? পদ্ম বলল, না। ইজান বলল, তাহলে লাইট অন করে দেখি। পদ্ম বলল, আরে দরকার নেই, হ্যাঁ আমি একটু হেসেছিলাম। ইজান বলল, দেখেছ, ইজান তোমার হাসি অন্ধকারে অনুভব করতে পারে। পদ্ম এইসব কথা না শোনার জন্য বলল, আচ্ছা, আপনি কেন ওই হসপিটালে আর চাকরি করবেন না? আমার জন্যই কি? ইজান গম্ভীর কণ্ঠে বলল, জি, সেজন্যই করব না। পদ্ম বলল, আমি কি বলি? আপনি ওই হসপিটালেই চাকরি করবেন? এভাবে তো হয় না। ইজান পদ্মকে পুরো কথা শেষ করতে দিল না। তার একটু আগেই চুপ করিয়ে দিল। তারপরে বলল, তোমার কোনো রকম কথা এই বিষয়ে শুনতে চায় না। যখন তুমি আমার জীবনে ছিলে না, আমার সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। যদি আমার সাথে ঝামেলা না করতে চাও, তাহলে আর কথা বলবে না এগুলো নিয়ে। পদ্ম একেবারে চুপসে গেল। এত তেরা সে কোনো দিনই দেখেনি। ইজান অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। পদ্ম পিছন থেকে জড়িয়ে ধরেছে। ইজান নিজেও ধরল, আর কিছু বলল না। সকাল 9টা। ইজানের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে পদ্মকে পাশে না পেয়ে সে ভালো করেই জানে পদ্ম এখন থাকবে না। নিশ্চয়ই নিচে মনিরা শেখ আর হায়াত শেখের কাছেও গিয়েছে। ইজান উঠে ফ্রেশ হতে গেল। তারপর চশমা পরে ফিটফাট হয়ে নিচে নেমেছে।
পদ্মমণিরা শেখের সাথে নাস্তা বানাচ্ছে আর ইজান তার ফুপির সাথে কথা বলছে বসে বসে। মনিরা শেখ পদ্মকে বলছেন, ইজানের জন্য নাস্তাটা নিয়ে যেতে। পদ্ম তাই করল। ইজানের নাস্তাটা টেবিলে রেখে আসলো, তারপর বলল, খেতে আসুন। ইজান উঠে নাস্তা করতে গেল। পদ্ম সাথে দাঁড়িয়ে আছে। ইজান পদ্মের হাত ধরে বলল, তুমি নাস্তা করেছ? পদ্ম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ করেছি। ইজান পরোটা মুখে দিয়ে বলল। আমাকে ছাড়াই খেয়ে নিলে? পদ্ম ইজানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এমনি করে ফেলেছি। ইজান বলল, আচ্ছা, সমস্যা নেই। ইজান নাস্তা শেষ করে উঠে চলে গেল উপরে। পদ্ম রান্নাঘরে মনিরা শেখ আর হায়াত শেখের কাছে দাঁড়িয়ে আছে। সে আর উপরে যায়নি, নিচেই তাদের সাথে দাঁড়িয়েছিল। ঘড়িতে সময় 12টা বাজে। ইজান তাকালো ঘড়িতে, পদ্ম এখনও পর্যন্ত রুমে আসেনি। ইজানের খুব রাগ হলো, পদ্ম একবারও রুমে আসবে না। অবশেষে দীর্ঘ সময়ের পরে পদ্ম রুমে আসলো। ইজান ফোনে কথা বলছে। পদ্ম তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলো, একেবারে গোসল করে বের হলো। ইজান বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, দেখে যেন মনে হচ্ছে কত কষ্টে আছে। পদ্ম পিছন থেকে ইজানকে দেখছে। গালে সেই দাড়ি আর চশমা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পদ্ম চুলগুলো তোয়ালে থেকে খুলে নিল। ইজান পদ্মর পাশাপাশি এসে দাঁড়িয়েছে। পদ্ম সোজাসুজি ইজানের দিকে না তাকিয়ে আয়নায় দেখছে। ইজান পদ্মর ভেজা চুলে হাত দিয়ে বলল, এত তাড়াতাড়ি গোসল করেছো কেন? পদ্ম বলল, এমনি করে ফেলেছি। ইজান বলল, রুমে শুনে কেন একবারও? পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, আসলে কি হতো? ইজান একটু মজা নিতে নিতে বলল,